শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন দেশে, জানালেন ডাক্তার জাহিদ। নির্বাচন পেছাতে চলছে নানা ষড়যন্ত্র, অভিযোগ নেতাদের। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ডিসেম্বরে নির্বাচনের দাবি তোলা ব্যক্তিরাই ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য উপদেষ্টা আসিফের। আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। শেষ মুহূর্তে ডাকসু নির্বাচনে জমজমাট প্রচারণা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন অনেকে। সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত প্রার্থীরা। সুরক্ষা সেল করা হবে, যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে। 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে, তাহলে কিন্তু ভোটার টার্নআউট 35,000-এর বেশি হয়ে যাবে। নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাত আচরণ করছেন, শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি আশাহত হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা সহ বিভিন্ন জেলায় জশ্নে জুলুস, হাজার হাজার মানুষের অংশগ্রহণ। বন্দরনগরীতে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। মাজার ভাঙচুর, লাশ পোড়ানোর পর থমথমে রাজবাড়ির গোয়ালন্দ। হয়নি মামলা, আটক হয়নি কেউ। ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ প্রধান বিচারপতি। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাটে ব্যতিক্রমী আলোর মিছিল। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই কাজ শুরুর দাবি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। জাতীয় নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এক অনুষ্ঠানে এই কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দল ও নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন। এদিকে রাজবাড়িতে মাজার ভাঙা ও লাশ পোড়ানোর ঘটনায় কঠোর নিন্দা জানান বিএনপি নেতারা। 111-এর পটভূমিতে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে বাধ্য হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ 1.5 দশক। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর প্রশ্ন ওঠে, কবে ফিরবেন তিনি? এ নিয়ে স্পষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা না হলেও এবছরই এক ভার্চুয়ালি ভাষণে শীঘ্রই দেশে ফেরার কথা জানান তারেক রহমান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। শনিবার রাজধানীর মতিঝিলের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই ইস্যুতে কথা বলেন। জানান, নির্বাচনের বহু আগেই দেশে ফিরবেন তারেক রহমান। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাদের মাঝে ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ক্লাব মাঠে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সহনশীল না হলে শুধু সংবিধান সংশোধন করে দেশে কোনো পরিবর্তন সম্ভব নয়। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতির চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এদিন নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিল। এতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহানবীর শিক্ষা নয় এমন ফতোয়া দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বিদেশি শক্তির মাধ্যমে শেখ হাসিনা আবারও দেশে চক্রান্ত শুরু করেছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এটা তো রাসূলের শিক্ষা নয়। নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা। তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন
এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় সাম্প্রতিক হামলা ভাঙচুর সহ নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে ক্ষোভ জানান তিনি। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না, নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও, এমন মন্তব্য করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশনে তিনি বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। এবার ৩টি পদে নিয়োগ পেয়েছেন ১,৬৬৫ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। চলছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। জাতীয় পার্টির কার্যালয়ে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কাদের ইন্ধনে এ ধরনের হামলা তা খতিয়ে দেখা হবে। কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করার দাবি উঠে তো পূর্বে সরকার সেটা বিবেচনায় নিয়েছে। সেটা রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে ঐকমত্যের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজনৈতিক দলগুলো সে বিষয়ে দাবি জানাতে পারে, কথা বলতে পারে, তবে যে কোনো ধরনের ভ্যান্ডালিজম অবশ্যই সরকার নিরুৎসাহিত করবে। এর আগে নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পিডিবিএফকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান। একই দিনে দুপুরে রাজধানীর মিরপুর মডেল একাডেমি প্রাঙ্গণে শহীদ আহনাফ স্মরণে উদ্বোধন করা হয় বীর শহীদ আহনাফ গ্রন্থাগার। ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আহনাফ। বক্তারা বলেন, শহীদের স্বপ্ন ও আত্মত্যাগ সমাজ পরিবর্তনের আন্দোলনে নতুন প্রেরণা হয়ে থাকবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কাল রাত ১১টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। তবে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে। ডাকসু নির্বাচনে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। তাই শেষ সময়ে দম ফেলারও জো নেই প্রার্থীদের। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। যে সকল কাজগুলো দরকার সে বিষয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। দিনের শুরুতে হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার। এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। এদিকে আরেক হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি। 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্নআউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। দুপুরের দিকে অমর ২১ হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন SM ফরহাদ এবং আবু বাকের মজুমদার। এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, এগুলো ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে? যে ওমেরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক,
এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। অ্যাপ্রক্সিমেটলি 85% স্টুডেন্ট কোনো ধরনের পলিটিক্সে বিলং করেন না। এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি 10%-এর কাছাকাছি স্টুডেন্ট, এর বাইরে না। সো আপনি 85%-এর বাদ দিয়ে বাকি % ইনক্লুড করে কি করবো? এদিকে বিকেলে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিয়েছে ছাত্রদল। এ সময় অনলাইনে চালানো নানা প্রোপাগান্ডার বিষয়ে অভিযোগ জানান দলের নেতারা। ঘৃণার যে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রচার প্রচারণা প্রায় শেষের পথে, হাতে সময় আর মোটে 2 দিন। নির্বাচনী আচরণবিধির কড়াকড়িকে ছাপিয়ে প্রচারণা চলছে জাকসু নির্বাচনের। শনিবার 8 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষা ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা থেকে শুরু করে আবাসন, উন্নত খাবার ও চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দেন তারা। সকালবেলার নিরুত্তাপ ক্যাম্পাস, আলাদা করে বোঝার উপায় নেই আর মাত্র 5 দিন বাদে ভোট হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। তবে এদিন দুপুরে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। ট্যাগিং, নিপীড়ন, মানসিকভাবে হেনস্থা, শিক্ষার্থীদের অবদমিত করে জিম্মি করা, দখলদারিত্ব এবং সন্ত্রাসের আত্মবিনাশী প্রক্রিয়াকে চিরতরে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে। ছাত্রদলের নেতারা বলেন, সমস্যার অন্ত নেই জাহাঙ্গীরনগরে। 8 দফা ইশতেহারে বেশিরভাগই তুলে আনার চেষ্টা করেছেন তারা। জরুরি ঔষধসমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা হবে। মহিলা চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে। চিকিৎসা সেবা হতে হবে 24 ঘন্টা 7 দিন এবং চিকিৎসা কেন্দ্রে প্রয়োজনীয় ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে। ছাত্রদলের ইশতেহার প্রসঙ্গে মিশ্র মতামত জানান সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, প্রতিদিনকার সমস্যার ব্যাপারে যেসব প্রার্থী গুরুত্ব দেবেন, ভোট পাবেন তারাই। যখন শিক্ষার্থীদের দ্বারা যখন নির্বাচিত কোনো ছাত্র সেখানে যাবে, তখন আসলে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করে যাবে। এই ছাত্র সংসদটা গঠন করতে পারি আমরা সকলে মিলে, তাহলে এটা সবার জন্য অনেক কল্যাণকর হবে। বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য ইউনিক প্রোফাইল চালু করা, যাতে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং একই সাথে যেহেতু 32 বছর পর নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখা। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভোটে ব্রেইল ব্যালটের দাবি জানান। 60-এরও বেশি দৃষ্টিহীন শিক্ষার্থী আছে যারা আসলে স্বাধীনভাবে ভোট দিতে চায়, নিজের সিদ্ধান্ত, নিজের ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে ভোট দিতে চায়। তো সেই জায়গা থেকে আপনারা ব্রেইল ব্যালট পেপারের ব্যবস্থা করেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা ডিজার্ভ করব যে প্রত্যেকটা ইস্যুসকে যেন নর্মালাইজড করে দেখা হয়, কিন্তু ওরা সেই ব্যাপারগুলোকে তাদেরকে আমার আলাদা করে এক্সপ্লেন করতে হচ্ছে, এটাই হচ্ছে মূল প্রবলেম। জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার জানিয়েছেন, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। স্পিরিটটা হলো কি, আমাদের দায়িত্ব আছে বুলিং কমানোর, কিন্তু বুলিং কমানোর জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি। এখন এই ব্যর্থতার জন্য কি তারা থেমে যাবে? না, আমরাও চেষ্টা করতে থাকি কিভাবে এই বুলিংটা কমানো যায়। দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে বিকেলে। অনিয়মিত শিক্ষার্থী হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, সাভার, ঢাকা। আজ ঈদে মিলাদুন্নবী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আয়োজন বন্দরনগরীতে। পাকিস্তান থেকে আসা পীরের নেতৃত্বে জশ্নে জুলুসে অংশ নেন লাখো মানুষ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। এদিকে নগরীর মুরাদপুর এলাকায় জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ যেন জনসমুদ্র। বন্দরনগরীতে বর্ণাঢ্য জশ্নে জুলুস, তাতে অংশ নেন লাখো মানুষ। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে শুরু হয় জশ্নে জুলুস। নেতৃত্ব দেন পাকিস্তানের সিরিকোটের পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ।
এছাড়া বন্দরনগরীর ১৬ শহর থেকেও বের হয় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা। সেটি বিবির হাট, মুরাদপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজকে খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন। আমরা 11 মাস এই দিনটির জন্য সারা বিশ্বের উম্মতে মুহাম্মদী আমরা অপেক্ষা করে। পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আজকে আমরা আমার রসুলকে স্বাগতম জানানোর জন্য, আনন্দের ঈদ করার জন্য আমরা আজকে জামিয়ার ময়দানের মধ্যে উপস্থিত হয়েছি। এদিকে নগরীর মুরাদপুরে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরের সাইফুল ইসলাম। পর্যটন নগরী কক্সবাজার শহরেও হয়েছে জশ্নে জুলুস। মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া সহ বিভিন্ন স্থানে বের করা হয় শোভাযাত্রা। অংশ নেন নানা বয়সী মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নারায়ণগঞ্জেও। জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। শুধু ঈদে মিলাদুন্নবী আমাদের জন্য না, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত সৃষ্টির জন্য ঈদে মিলাদুন্নবী। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। সিলেটে গাউসিয়া কমিটির আয়োজনে শাহজালালের মাজার থেকে বের হয় জশ্নে জুলুস। অংশ নেন মুসল্লিরা। এছাড়াও ময়মনসিংহ, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানেও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছিল নানা আয়োজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানেও হয় জশ্নে জুলুস। স্মরণ করা হয় মহানবীর জন্ম মৃত্যুর স্মৃতি। শোভাযাত্রায় যোগ দেন হাজার হাজার মুসল্লি। পরে শান্তি সমাবেশে বিশ্বনবীর দেখানো পথ অনুসরণের মাধ্যমে শান্তি আর ঐক্যের আহ্বান জানান বক্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই ছিল নজর কাড়া শোভাযাত্রা। বরাবরের মতো এবারও জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, মাইজ ভান্ডারিয়া, যাতে যোগ দেন মুসলিম উম্মার হাজারো মানুষ। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে আবারও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানেই হয় শান্তি সমাবেশ। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ আয়োজন করে আশেকানে গাউসিয়া, রহমানিয়া, শহীদিয়া, মাইজ ভান্ডারিয়া। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিশ্ব সুন্নি আন্দোলন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং একজন নিহতের পর সেখানকার পরিস্থিতি এখনও থমথমে। তবে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। ধ্বংসযজ্ঞের চিহ্ন প্রতিটি ঘরে, দরজা জানালা থেকে শুরু করে আসবাবপত্র ভাঙচুর, সাথে আগুনের ক্ষত ছড়িয়ে রয়েছে রাজবাড়িতে, নুরাল পাগলার দরবার ও বাড়ি জুড়ে। মাজার ও দরবারে হামলা এবং ভাঙচুর, কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় এখন গোয়ালন্দ এলাকা। একদিন পরও উৎসুক জনতার ভিড় সেখানে, যদিও পুরো এলাকা নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কবর থেকে দেহাবশেষ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। ভেতরে এসে দেখলাম তার কবর যেখানে দিছিল তো ওখানে লাশ নাই, কবরটা ফাঁকা, আর অনেক পুরা ভাঙচুর করছে, এগুলি দেখা গেছে। হয়তো সে অন্যায় করতে পারে, পাপ করতে পারে, তার জন্য আইন আছে, দেশ আছে, আদালত আছে, বিচার আছে, কিন্তু এইভাবে পুড়িয়ে রোডের উপরে এইগুলো করা আমি মনে করি এটা কোনো সভ্য সমাজের লোকের দ্বারা এটা সম্ভব নয়। আমার বাড়ি আক্রমণ হয় আমার বাড়ির মিঠাল ভেঙে ফেলেছে, আমার বাড়ির টিন, ঘরের চাল, মোটমাট 3টা ঘর, 2টা জানলা আমার ভেঙেছে। মাজারে হামলা ভাঙচুরের সময় প্রাণ যায় রাসেল মোল্লা নামের এক যুবকের। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে আছে পরিবারটি। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। আমরা কাজটা শেষ করে যখন ভিতরে চলে গেছি তখন এরকম বিশৃঙ্খলা শুরু, তারপরে আমার ভাই আমার কাছ থেকে দূরে চলে গেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় এএসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন। যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। অজ্ঞাতনামা ৩৫০০ আমরা অজ্ঞাতনামা দিয়ে আমরা একটি মামলা দায়ের করেছি।
গতকাল জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। সহিংসতা চলাকালে আহত হয় অর্ধশতাধিক। রাতেই হাসপাতালে মারা যান রাসেল মোল্লা। জারিন অর্নি, যমুনা নিউজ। কবর থেকে লাশ তুলে মরদেহর অবমাননা ও তা পুড়িয়ে ফেলার মতো ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ অবস্থায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। বলেছেন, কেবল সংবিধান নয়, বিভিন্ন ধর্মেও আত্মসম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা মাজারে হামলা, ভাঙচুর এবং একজনের মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় সবখানেই। কবর থেকে দেহাবশেষ তুলে তাতে আগুন দেয়ায় বিস্মিত স্থানীয়রাও। শনিবারও গোয়ালন্দের সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে নিহত রাসেলের মৃত্যুতে স্তম্ভিত তার পরিবার। প্রধান বিচারপতির কাছে এই ঘটনার রেশ টেনে সাংবাদিকরা জানতে চান, সংবিধানে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হলেও আসলে কি হচ্ছে? ঘটনা যে ঘটছে সূত্রপাতটা কোথায়, কেন এগুলো জন্ম হয়, সেগুলো বোধহয় সব কিছু আমাদের খতিয়ে দেখতে হবে। নিরুৎসাহ হবেন না, ডিসকারেজড হবেন না, এগিয়ে যেতেই হবে। ইউনিটি ইন অ্যাডভার্সিটি, এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি, আপনি যে প্রশ্নটা বলেছেন ইউনিটি ইন অ্যাডভার্সিটি। শুক্রবার জুমার নামাজের পর কথিত তৌহিদি জনতা হামলা চালায় নুরাল পাগলা দরবার শরীফে। এ সময় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধশতাধিক। হঠাৎ করে কেন এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে সে প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা। রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে, ওয়াজ আওয়ার অবজেক্টিভস রিয়েলিস্টিক? আমরা কি একটু বেশি চাইছি? আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি? একটু বোধহয় সহিষ্ণু হতে হবে, একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক হতে হবে। এর আগে ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাকাদের ঢাকা সফর উপলক্ষে এই সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি। এ সময় আন্তঃধর্মীয় সংলাপের তাগিদ দেন খ্রিস্ট ধর্মের অন্যতম এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে প্রধান বিচারপতিও মদিনা সনদ ও সংবিধানের কথা তুলে ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মান ও মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীতে নুরাল পাগলের লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। একই সাথে যারা কাবা শরীফের আদলে কবর তৈরি করেছেন তাদেরও বিচার হতে হবে। অন্যায় করেছে, কাবা ঘরের আদলে কবর বানিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো যেমন আমাদের কর্তব্য, একই সাথে সংযত থাকাও আমাদের কর্তব্য ছিল। কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হতে পারে না। মাদক নিয়ন্ত্রণ আইনে আবারও গ্রেফতার হলো ক্যাসিনো কাণ্ডের আলোচিত সেলিম প্রধান। তাকে সহ গ্রেফতার 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বারিধারায় নেক্সাস ক্যাফে প্যালেস রেস্টুরেন্টের আড়ালে চলত অবৈধ শিশা বার। বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের 12 নম্বর সড়কের এই দ্বিতল ভবনে হঠাৎ চোখ পড়লে মনে হবে জুলাই অভ্যুত্থানের কোনো স্মৃতি সংগ্রহশালা। ভবনের সামনের অংশে বড় আকারে রংপুরের আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবি টাঙ্গানো আছে। আন্দোলনের দিনলিপি জানিয়ে জুলাই ক্যালেন্ডারও। ভবনে ঢুকতেই হাতের ডানে জুলাইয়ে নিহত আরও কয়েকজনের ছবি। ততক্ষণে ভুল ভাঙবে, এটি আসলে একটি রেস্টুরেন্ট। পুলিশ জানিয়েছে, জুলাইয়ের চেতনাকে সামনে রেখে পেছনে চলত মাদক শিশার কাজ কারবার। শুক্রবার মধ্যরাতে এই ভবনেই অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে সেলিম প্রধান। রাত 3টার দিকে 9 জনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধার করা হয় নগদ টাকাসহ সীসা ও সীসা গ্রহণের সরঞ্জাম। শনিবার দুপুরে গিয়ে দেখা যায় রেস্টুরেন্টটি তখনও খোলা। অভ্যর্থনা অংশে রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স এর সাথে সেলিম প্রধানের নানা সময়ের ছবি টাঙ্গানো। তবে ট্রেড লাইসেন্সের সাথে এই রেস্টুরেন্টের নামের মিল পাওয়া যায়নি। দখল করে অবৈধভাবে যে নারী কেলেঙ্কারি হুস্কি মুস্কি ব্যবসা বাণিজ্য করতেছে, এখানে আবাসিক এলাকার মানুষের অনেক ডিস্টার্ব হয়। সারা রাত এখানে অবৈধভাবে মানুষ আড্ডাবাজি করে, গাড়ি গুড়ি নিয়ে যানজট করে, তারপরে এখানে সারা রাত মানে খারাপ কাজ কাম চলে। সেলিম প্রধানের বিরুদ্ধে ভয়ে অনেকেই মুখ খুলছেন না। তবে বাড়িধারা সোসাইটির মহাসচিব জানান, দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল তার কাছে। আবাসিক এলাকায় এমন অবৈধ সীসা বার নিয়ে সেলিম প্রধানকে জানালেও লাভ হয়নি। আমি জানি সে এখানে বই রাখবে, প্লাস হলো কফি খাওয়াবে মানুষকে, মানুষ আসবে কফি খাবে, বই পড়বে, এই হলো ওনার বক্তব্য ছিল আমাদের সাথে। যদিও একটা রেসিডেন্সিয়াল এলাকায় কোনো এই ধরনের রেস্টুরেন্ট চলতে পারে না, উনি খুব পাওয়ারফুল লোক জানি আমরা, এই জন্য ভয়েও আমরা অনেক সময় বলি নেই। তো এই ধরনের আচার আচরণ, এই ধরনের হট্টগোল ইতিমধ্যে প্রায় হইতেছে, যতটুকু আমার নলেজে আছে। 2019 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুদকের মামলায় তিনি 4 বছর সাজাও খেটেছিলেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলও গঠন করেন তিনি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পিআর ছাড়া নির্বাচনে যাব না, কেবল জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলই এমন কথা বলতে পারে বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর একটি সেমিনারে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কোনো ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবে না। একীভূতকরণ নিয়ে রোববার সরকারের সাথে আলোচনা হবে বলেও জানান তিনি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2 কোটি মানুষ কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন বিদেশে। এ সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $345 বিলিয়ন। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বক্তারা। প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখলেও তাদের কল্যাণে কি উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। 24 সালের 12 মাসে প্রায় $27 বিলিয়ন রেমিটেন্স এসছে। সহজেই বোঝা যাচ্ছে প্রতি বছর প্রবাসীদের অবদান কি পরিমাণ এই দেশের অর্থনীতিতে। ভোটাধিকার প্রয়োগ এবং ভোটে অংশগ্রহণের সুযোগ তাদেরকে দেশের প্রতি আরো বেশি সংযুক্ত করবে এবং আরো বেশি আন্তরিক হতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। এতে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স। ব্যাংকিং খাতের সংস্কার এবং একীভূতকরণ নিয়ে কথা বলেন গভর্নর। জানান, ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবে না। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনাটা একটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশনের ব্যাপার এখানে আছে। আমরা 5টা ব্যাংকে একীভূত করতে যাচ্ছি। এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই শুরু হবে বলে আশাবাদী। সরকারের সাথে আলোচনা বসবো আগামীকাল থেকে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে দ্বিমত থাকলেও সহনশীলতা থাকা জরুরি। সংস্কার প্রশ্নেও দ্বিমত থাকা অস্বাভাবিক নয়। নির্বাচনে পিআর পদ্ধতি দাবিরও সমালোচনা করেন তিনি। পিআরের পক্ষে বিপক্ষে যদি এখন বলতে হয়, আমাকে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না তো। কিন্তু আপনি পিআর চান, আরেকজন চায় না। আপনি পিআর ছাড়া নির্বাচনে যাবে না, পিআর ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা, অবাস্তব কথা। যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। রেমিটেন্সের কল্যাণেই দেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। নীতি সহায়তার মাধ্যমে এটি আরও বাড়ানো সম্ভব বলেও মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রেমিটেন্স যোদ্ধা কিন্তু অনেক না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাজারো শঙ্কা, হাজারো না পাওয়া, হাজারো পূরণ না হওয়া প্রতিশ্রুতির ভিড়। তবুও তিস্তায় আলোর মিছিল করল অববাহিকার মানুষ। দাবি উঠল, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। ডালিয়ার তিস্তা ব্যারেজ, গোধূলির মেঘ হারানোর সাথে সাথে নৌকায় জ্বলে ওঠে আলোর মিছিল। সবার কণ্ঠে একই স্লোগান, তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ব্যতিক্রমী এই মিছিলের আয়োজন করে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এর আগে শত শত নৌকা নিয়ে ব্যারেজ পয়েন্টে জড়ো হন ঘরহারা হাজারো মানুষ।
বছরে বাড়ি আমরা 3 বার 4 বার করে ভাঙতে অনেক হয়রান পেরেশান হয়ে গেছি। বর্তমান সরকার বাহাদুর কাছে আমাদের অনুরোধ আকুল আবেদন যেন এই কাজটা আমাদের বাস্তবায়ন করে। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সময়ে সরকার আসার কথা শোনালেও মেলেনি কোনো সমাধান। তাই বর্তমান সরকারের কাছে সুরাহা চান তারা। দাবি তোলেন ডিসেম্বরের মধ্যেই কাজ শুরুর। নদী আন্দোলনে যুক্তরা বলছেন, প্রস্তাবিত ৯,৫০০ কোটি টাকার মধ্যে ৬,৭০০ কোটিই দেবে চীন। সরকার দেবে ৩,৪০০ কোটি টাকারও বেশি। বৈষম্য মুক্তির জন্য যে নতুন বাংলাদেশের উদ্ভব হলো, সেই বাংলাদেশ কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এই তিস্তা মহাপরিকল্পনাকে আমি মনে করি যে উত্তর অঞ্চল অর্থাৎ বাংলাদেশের একটা মাইল ফলক। যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় তখন এই সুযোগটা থাকবে না। আমরা আশঙ্কিত যে এইটাও মূলে ধুলে হবে কিনা। চীনের যে টাকাটা সেটা প্রসেস হলে সেটা আসবে, সেটা ফুল সুইংয়ে করবে এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই ক্ষমতায় আসবে তারাই এই প্রকল্প বাস্তবায়নের কাছে তা করবে। 2026 সালের জানুয়ারি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা হাসান। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, নীলফামারী। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।